আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ডিসকাশনটা আমি যখন করছি এবং আপনারা যখন শুনছেন, আমাকে নিয়ে আমার এই প্রেডিকশন নিয়ে অনেক ধরনের নেগেটিভ আলোচনা হবে, সেটাকে আমি একসেপ্ট করছি। এবং এই নেগেটিভ আলোচনা হওয়ার পেছনে যে অসংখ্য যুক্তি রয়েছে, কঠিন যুক্তি রয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমার কোনো ধরনের দ্বিমত নেই। কিন্তু আলোচনাটা করছি প্রাসঙ্গিক কিছু এলিমেন্টসকে সামনে রেখে। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন বাংলাদেশে শুরু হবে আর মাত্র 4 দিনের অপেক্ষা। আজকে 15 তারিখ, 19 তারিখের পরের দিনটা মানে 20 তারিখ থেকেই দুপুর 1টায় বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আরব আমিরাতে যে ম্যাচটাতে এই দুই দল মুখোমুখি হবে, তার আগে সবার মাথায় রয়েছে যে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স ইংল্যান্ডের বিপক্ষে। তারা যেভাবে জিতেছে, যেভাবে ডমিনেটিং ক্রিকেট খেলেছে, ডেফিনেটলি তারা ফর্মের বিচারে টপ নচ সিচুয়েশনে রয়েছে। পাকিস্তানের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের গ্রুপ সঙ্গী নিউজিল্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি, তারা এই দুই দল তারা মুখোমুখি হয়েছে, ট্রাই নেশনসে ফাইনাল হয়েছে এবং সেই ফাইনালে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে। এমনও ম্যাচ আমরা দেখেছি যেখানটায় পাকিস্তান 350 রান ক্রস করেও জয় পেয়েছে। আবার এমনও ম্যাচ আমরা দেখেছি ফাইনালে গিয়ে সেই দলটাই পরাজিত হয়েছে। ফর্মের বিচারে বাংলাদেশের থেকে এই তিন দল অনেক তো এগিয়ে, কোনো ধরনের ডাউট নেই। বাংলাদেশ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে যেখানটায় ওয়ানডে ফরম্যাটের সাথে 2025 সালে দলটার কোনো দেখাই নেই, সাক্ষাৎই হয় নাই। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে খেলতে নামবে, আইসিসি ইভেন্টে খেলতে নামবে এবং ফর্মের বিচারে এই মুহূর্তে তুমুল এগিয়ে আলোচিত তিন দলকে গ্রুপ সঙ্গী করে খেলতে নামবে। খেলবে দুটো ভিন্ন ভেন্যুতে, দুটো ভিন্ন দেশে। প্রথমটা শুরু হবে একটু আগে যেটা বলছিলাম ইউএই দুবাইয়ে, এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্বাগতিক এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। কেন আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী হতে চাই, কেন আমি বলতে চাই যে বাংলাদেশের দারুণ সুযোগ রয়েছে, কেন এই কেন উত্তরে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। নাম্বার ওয়ান, যেটা দুবাইয়ের আমি স্ট্যাট ঘাটার চেষ্টা করছিলাম, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অন্তত 2022-এর পরবর্তী সময়ে হাইয়েস্ট রানস কত হয়েছে, টিম টোটালি আমরা আসলে মনোযোগ দিব। ব্যক্তিগতভাবে কে কি ফাটালো সেটা আসলে দেখার বিষয় না। সেখানটায় বারবার স্কটল্যান্ডের নাম আসছিল, 287, 284, পাপুয়া নিউগিনির নাম আসছিল। এই টিমস গুলো করেছে কারণ এদের খেলাগুলো বেসিক্যালি বিভিন্ন সময়ে বিভিন্ন আইসিসির যে মাইনর ইভেন্টস গুলো রয়েছে সেগুলোতে হয় এবং দুবাইতে সেগুলো খেলা হয়। কিন্তু 2022-এর পরবর্তী সময় থেকে 2025-এর আজকের দিন পর্যন্ত অন্য যে বড় টিমগুলো রয়েছে ইন্ডিয়া পাকিস্তান সহ, তারা কি সেখানটায় খেলেনি তুলনামূলক ক্রিকেট? খেলা তুলনামূলক হোক আর না হোক, আলটিমেটলি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে সারফেস সেটা বিলো 300 উইকেটস বা বিলো 300 স্কোরকে আসলে অনেক বেশি আশাবাদী হতে, অনেক বেশি ইন্সপায়ার করতে যে কোনো একটা দলকে বড় ভূমিকা পালন করে। 2022-এর পর থেকে সেখানটায় কোনো 300+ স্কোর হয় নাই, খেলা কিন্তু হয়েছে এবং উইকেটের ক্যারেক্টারটা দারুণভাবে পরিবর্তিত হয়ে গেছে 2019-এর পর থেকে। হাইয়েস্ট টোটাল যদি দেখেন 350-এর আশপাশে ওইখানটায় রান রয়েছে, কিন্তু সেখানটায় এই যে বড় স্কোরগুলো হয়েছে সেগুলো এখন থেকে প্রায় 1 দশক বা 1 যুগ আগে। বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার জায়গাটা ঠিক ওখানটায়। তার মানে স্লো উইকেটে খেলা মানে বাংলাদেশের জন্য চান্স ক্রিয়েট হওয়া। আমি বলছি না যে ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে, আমি এবার এটাও বলছি না যে বাংলাদেশ ভারতের থেকে খুব পিছিয়ে। ডেফিনেটলি বড় একটা ডিফারেন্স রয়েছে, কিন্তু যখন এরকম স্লো ট্র্যাকে খেলা হবে, আপনারা একটু রিকল করার চেষ্টা করুন। বাংলাদেশে ঘরের মাঠে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, তখন ওই আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইলো, কাতার বিশ্বকাপ চলছিল 2022 সালের ঘটনা, খেলতে আসলো, ইন্ডিয়া ক্লিয়ারলি ফেভারিট ছিল, কিন্তু উইকেটের ক্যারেক্টারিস্টিক্স বাংলাদেশকে আসলে একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিল। কারণ এই টাইপের উইকেটে, এই টাইপের ক্রিকেটের সাথে টিম টাইগার্স অনেক বেশি কমফোর্টেবল এন্ড ইউজড টু। শেষের দিকে যখন আমরা দেখলাম মেহেদী হাসান মিরাজ মুস্তাফিজের সাথে প্রায় 40 রান একটা জুটি করে 1 উইকেটে জয় এনশিওর করলো, 6টা উইকেট তাড়াতাড়ি চলে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহর পার্টনারশিপ, মেহেদী হাসান মিরাজের অপরাজিত শতক বাংলাদেশকে সেকেন্ড উইন এনে দিল। ঘটনা কি ঘটেছিল? ঘটনা যেটা ঘটেছিল, স্লো ট্র্যাকে খেলা হয়েছিল এবং যেখানটায় বাংলাদেশ আপার হ্যান্ডে ছিল, সেই একই টাইপের ট্র্যাকে খেলা হবে দুবাইতে। সেই একই টাইপের ট্র্যাকে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে। কনফিডেন্স কি আসে? আসে ভাই। সাকিব আল হাসান নাই বাংলাদেশ দলের জন্য বড় লস, নো ডাউট। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি, কারণ এই টাইপের ট্র্যাকে মুস্তাফিজ তিনি অনেক লিমিটেড বোলার,
কিন্তু এই লিমিটেড বোলার অনেক বেশি আনলিমিটেড পারফর্মার হয়ে ওঠেন যখন তার মতো করে উইকেট পান। সেই উইকেটটা কিন্তু আলটিমেটলি সুস্থ যদি থাকেন মুস্তাফিজ, সেখানটায় তিনি পাবেন। দুজন স্পিনারের কথা আমি বললাম, এর বাইরে যারা থাকবেন 5 জন বোলার নিয়ে বাংলাদেশ নামবে। আমার কাছে মনে হয় যে একটা দারুণ অপরচুনিটি ক্রিয়েট করবে উইকেট। ব্যাটিং ওয়াইজ যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক ধরনের টেনশন রয়েছে। পার্টিকুলারলি সবচেয়ে বড় টেনশনের জায়গা হচ্ছে এই ফরম্যাটে তো বাংলাদেশ অনেকদিন খেলছেই না, কিন্তু খেলছে না একই সাথে বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্সির জায়গাটা যেখানটা আমরা এক্সপেক্ট করি টপ অর্ডারে, সেখানটায় কিন্তু কনফিডেন্স তৈরি বা ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু কিছু এলিমেন্টস রয়েছে। তানজিদ হাসান তামিম লাস্ট বিপিএল এ দারুণ ফর্মে ছিলেন। নাজমুল হোসেন শান্ত সবশেষ 5টা যে ইনিংস খেলেছেন ওয়ানডেতে, তাতে 2টাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। স্লো অ্যান্ড লো ট্র্যাকেই তিনি ভালো করেছেন। এরপরের অর্ডারে যারা রয়েছেন, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপেরিয়েন্স নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, মুশফিকুর রহিমকে নিয়ে বড় প্রশ্ন তোলার সুযোগ নেই। হ্যাঁ, আপনি কিছুটা হলেও টেন্স থাকতে পারেন তাওহিদ হৃদয় কেমন করে সেটা নিয়ে, একটা জায়গা ছাড়া। এবং হৃদয়ের ব্যাপারে আমি কনফিডেন্ট যে হৃদয় ডেফিনেটলি ফর্মে ফিরবেন। বাংলাদেশের ব্যাটিং ওয়াইজ পারফরমেন্স যে খুব খারাপ সেটা ভাবার কোনো সুযোগ নেই। পরের যে 2টা ম্যাচ হবে বাংলাদেশে পাকিস্তানে, রাওয়ালপিন্ডিতে, সেখানটা সবচেয়ে বড় কনফিডেন্সের নাম আমি যে শব্দটা উচ্চারণ করলাম রাওয়ালপিন্ডি, সেটাই। ইয়াস, বাংলাদেশ যখন রাওয়ালপিন্ডিতে টানা 2 টেস্ট খেললো পাকিস্তানের এগেনস্টে, তখন কি কেউ এক্সপেক্ট করেছিল যে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিবে? অগাস্টের ঘটনা ভাই, কেউ ভাবে নাই। বাংলাদেশ এটা করেছে, তাদের আনকমফোর্টেবল ফরম্যাটে সেটা করেছে, টেস্টে করেছে। পাকিস্তানের এগেনস্টে নাহিদ রানা যে বল করেছিলেন, তাসকিন আহমেদরা যেভাবে এক্সিলারেট করেছিলেন, হাসান মাহমুদ দলে নেই যেভাবে উইকেট টেকিং অ্যাবিলিটি শো করেছিলেন, রাওয়ালপিন্ডি ইজ আ নেম অফ কনফিডেন্স বাংলাদেশের জন্য। বাংলাদেশকে এই মুহূর্তে ঘরের বাইরে যদি কোনো একটা ভেন্যু নিয়ে স্মৃতিচারণ, সুখের স্মৃতিচারণ করতে বলা হয় ক্রিকেটারদেরকে, ডেফিনেটলি টপ 2-3টা নামের মধ্যে রাওয়ালপিন্ডি আসবে। সেই রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে, হোক সেটা ডিফারেন্ট ফরম্যাট। রাওয়ালপিন্ডিতে আবার রান হবে, এটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। এবং সেই রান আটকানোর চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি পড়বে ডেফিনেটলি বোলিং ডিপার্টমেন্টের উপর। ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন হয়েছে, মোহাম্মদ সালাউদ্দিন অনেক ম্যাজিক দেখাচ্ছেন, মুশফিকুর রহিমরা ফিয়ারলেস ক্রিকেট খেলে অলমোস্ট 400 রানস করেছেন। মাথা থেকে টেনশনটা যদি চলে যায়, এই ক্রিকেটাররা ভাই অনেক কিছু করতে পারে। এই ক্রিকেটারদের সেই অ্যাবিলিটি রয়েছে, জাস্ট উই হ্যাভ টু কিপ আওয়ার ট্রাস্ট অন দ্যাম। বিশ্বাস করুন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, আপনি আমি যতই বলি না কেন, 16 কোটি মানুষের 15 জন ক্রিকেটার, এটাকে একজন করে মাইনাস করে 2 জনকে মাইনাস করে যতই ট্রল করি না কেন, এন্ড অফ দ্য ডে আই হ্যাভ দ্যাট কনফিডেন্স অন দ্য ক্রিকেটার্স। বাংলাদেশের জন্য দারুণ সুযোগ। বোলারদের তাদের দায়িত্ব পালন করতে হবে ডেফিনেটলি সামনে থেকে, এবং ব্যাটারদের তাদের পারফরমেন্সটা তারা যেটা পারেন সেটাই করে দেখালে ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো কিছু আশা করতেই পারি। সবাই ভালো থাকবেন।